আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা চ্যাপ্টার 4 এর 2 নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। গতদিন আমরা সক্রিয়ণ শক্তি রিলেটেড আলোচনা করেছিলাম, তো আজকে শুরুতে আমরা সক্রিয়ণ শক্তি রিলেটেড একটা ম্যাথ করে সামনের দিকে আগাবো। ঠিক আছে, তো এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন দেওয়া আছে যে নাইট্রোজেন পেন্টাঅক্সাইডের বিয়োজন হওয়ার পর তোমার দুইটা যৌগ উৎপন্ন হয়েছে, খেয়াল করে দেখো N2O4 এবং হচ্ছে অক্সিজেন। তো সেটা কথা না, কথা হচ্ছে যে এই বিক্রিয়ার হার ধ্রুবকের মান দেওয়া আছে। দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত দেওয়া আছে এবং হচ্ছে 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যথাক্রমে তোমার 3.46 আর এখানে হচ্ছে 4.86 × 10⁻³ পার সেকেন্ড। তো সক্রিয়ণ শক্তির মান বের করতে বলছে। তো এটা খুবই সিম্পল, আমরা যদি আর্হেনিয়াসে যে সূত্রটা পাইছিলাম সেই সূত্র বসাই দিলে আমাদের এই ম্যাথটা সলভ হয়ে যাবে। তো আমরা প্রথমে সূত্রটা বসাই। সূত্রটা ছিল আমাদের log K2 ডিভাইডেড বাই হচ্ছে K1 ইজ ইকুয়াল টু EA আর হচ্ছে T2। এই ছিল আমাদের সূত্র। তো এই ফর্মুলাতে আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে দেখো কি চলে আসে, খেয়াল করে দেখো। এখানে আছে তোমার log K2 ডিভাইডেড বাই হচ্ছে K1, সক্রিয়ণ শক্তির মান বের করতে বলছে। তো হার ধ্রুবকের মান তোমার যথাক্রমে দেওয়া আছে, তাহলে হার ধ্রুবকের মানগুলো বসাও। কি কি হার ধ্রুবকের মান? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে তোমার দেওয়া আছে 3.46 আর 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেওয়া আছে তোমার 4.86। তাহলে এখানে 4.87 বসাও ইন্টু 10⁻³ আর নিচে বসাবো আমরা কত? 3.46 × 10⁻³ ঠিক আছে। আচ্ছা, আমার ই এর মানটাই বের করতে বলছে, তাহলে ই এর উপরে থাকলো, নিচে ভ্যালুগুলো বসাই দিই। ইন্টু হচ্ছে 8.314। আচ্ছা, টেম্পারেচার বসাইতে হবে। টেম্পারেচারগুলো আমাদেরকে কেলভিনে নিয়ে যেতে হবে। তাহলে 25-এর সাথে কেলভিনে যদি নিতে চাই তাহলে এটা 273, এটা হচ্ছে তোমার কত T1 আর এটা হচ্ছে তোমার কত T2। তাহলে হচ্ছে 65-65 সাথে 273 ফ্র্যাকশন ইউজ করতে পারো, 273.15 সমস্যা নাই। তাহলে এটা বের হবে তোমার কত 298 কেলভিন আর এটা বের হবে 338 কেলভিন। তাহলে ভ্যালুগুলো আমরা এখানে বসাই দেই। 338 কেলভিন মাইনাস হচ্ছে তোমার কত 298 কেলভিন। তাহলে 298 কেলভিন এখানে বসাইলাম আর হচ্ছে আচ্ছা এটা একটু ক্রস চেক করি ঠিক আছে কিনা। 273 আর 25 হচ্ছে 298 আর এইখানে হচ্ছে তোমার 8 338। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমরা বুঝলাম যে ভ্যালু বসাইলে কি হবে। এবার খেয়াল করো ই এর মান লাগবে আমার, তাহলে লগ দিয়ে ক্যালকুলেশন করে আমরা এই ক্যালকুলেটরে বসাইলে আমাদের এই ভ্যালুটা বের হয়ে যাবে। তারপর কি করব, এখানে যে এন্টার ভ্যালুগুলো আছে এটা এই পাশে নিয়ে এসে গুণ দিয়ে দিলে আমার কিন্তু ই এর ভ্যালুটা বের হয়ে যাবে। তাহলে এটা খুবই সিম্পল, এই ক্যালকুলেশন তোমরা ইজিলি পারবা আশা করি। তাহলে এটা হচ্ছে আমরা ই এর মানটা বের করে ফেলবো। জাস্ট ফর্মুলা ইউজ করে জাস্ট মানগুলো বসাই দিলে অঙ্ক শেষ। ঠিক আছে, তো এটা নিয়ে খুব বেশি কঠিন হবে না। এইখানে সর্বোচ্চ তোমার কি দিতে পারে যে কিছু মেথডে দেখবা K1 ডিভাইডেড বাই K2 হয়তো এর অনুপাত বের করতে বলছে, হারের অনুপাত বের করতে বলছে অথবা সক্রিয়ণ শক্তির মান বের করতে বলছে। বাকি ভ্যালুগুলো তোমার দেওয়া থাকবে। এই অঙ্কগুলো খুবই সিম্পল, এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এবার আমরা খেয়াল করে দেখো গতদিন যে সক্রিয়ণ শক্তির সাথে রিলেটেড ছিল সেটা হচ্ছে তাপমাত্রার প্রভাব। আজকে আমরা আলোচনা করব বাকি দুইটা, একটা হচ্ছে তোমার চাপের প্রভাব আর একটা হচ্ছে তোমার ঘনমাত্রার প্রভাব। তো চাপের প্রভাব বিক্রিয়ার হারের উপর কি ধরনের প্রভাব ফেলে চাপ, সেটা আমরা একটু আলোচনা করি। দেখো যে এখানে আমি লিখছি যে চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন সংকুচিত হয়। এটা খেয়াল করো, ধরো একটা বেলুন তুমি ফুলানোর পর এটা চারদিক থেকে প্রেসার ক্রিয়েট করছো তুমি, তাহলে কি হবে বেলুনের ভিতরে যে অণুগুলো ছিল সেগুলো কি হবে সংকুচিত হবে। তাহলে যদি সংকুচিত হয় তাহলে অবশ্যই কি তার ঘনমাত্রা বৃদ্ধি পাবে না। আচ্ছা, তাহলে গ্যাসীয় পদার্থকে চাপ প্রয়োগ করলে সেটা কি হয়, গ্যাসীয় পদার্থকে চাপ প্রয়োগ করলে সেটা সংকুচিত হয় এবং তার অণুগুলো সংকুচিত হয়, অর্থাৎ অণুগুলোর মধ্যে সংঘর্ষের হারও বৃদ্ধি পায়। তাহলে খেয়াল করে দেখো যে অল্প আয়তনে বেশি সংখ্যক অণু থাকায় ঘনমাত্রা বৃদ্ধি পায়, কারণ কি তার মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে ঘনমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সংঘর্ষ বৃদ্ধি পাবে। যদি সংঘর্ষ বৃদ্ধি পায়, গতদিন কি বলছিলাম যে সংঘর্ষ বৃদ্ধি পাইলে সেটা অবশ্যই কি বিক্রিয়ার হারও বৃদ্ধি করবে। ঠিক আছে, তাহলে চাপের প্রভাব অবশ্যই একটা বিক্রিয়ার হারের উপর বিদ্যমান। তাহলে এখন খেয়াল করে দেখো এইখানে যে আমি নিছি দুইটা গ্যাসীয় পদার্থ, এই যে নাইট্রোজেন গ্যাস নিছি আর হচ্ছে তোমার এই যে হাইড্রোজেন গ্যাস নিছি। এটা সমতাকরণ করার পর এটা একটা উভমুখী বিক্রিয়া,
2NH3 অ্যামোনিয়া উৎপন্ন করছে। তাহলে এর উপর কি ধরনের চাপের প্রভাব আছে? আচ্ছা, আমরা এখনো ভরক্রিয়া সূত্রটা পড়ি নাই, ভরক্রিয়া সূত্র আমরা সামনে দেখব। শুধু এইটুকু জেনে রাখো যে উৎপাদের ঘনমাত্রা যেটা আছে, গতদিন দেখছিলাম যে বিক্রিয়ার হার যখন বের করছি তখন কিভাবে করছিলাম, যে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই তার হচ্ছে কি উৎপাদের ঘনমাত্রার উপর তার যে সহগগুলো থাকে সেগুলো পাওয়ার হয়ে যায়, আর বিক্রিয়কের ঘনমাত্রা ইনটু তার যে সহগগুলো থাকে সেগুলো পাওয়ার হয়ে যায়। এগুলো আমরা হারের ক্ষেত্রে দেখছিলাম। তো ভরক্রিয়া সূত্র অনুযায়ী আমরা যদি চাপের প্রভাব দেখি তাহলে খেয়াল করে দেখো, এই যে এখানে PNH3, তার মানে NH3 এর যে প্রেশার সেটা হচ্ছে তার সহগ আছে কত 2, এর জন্য এটার উপরে কি হয়ে গেছে স্কোয়ার। এখানে N এর সহগ আছে 1, এর জন্য উপরে পাওয়ার কত 1। তারপর এখানে কত H2, তাহলে H2 এর উপরে কি পরিমাণ প্রেশার আছে, তো সেটা H2 চাপ এবং হচ্ছে তোমার তার যে ঘনমাত্রা সেটা হচ্ছে এখানে 3 হবে আর কি। আচ্ছা, এখন খেয়াল করো, এটা তো আমরা চাপ দিয়ে দেখলাম। এবার যদি আমরা মূল ভগ্নাংশ দিয়ে দেখি, মূল ভগ্নাংশ জিনিসটা কি, মনে করো টোটাল চাপ হচ্ছে P, টোটাল চাপ হচ্ছে P। মূল ভগ্নাংশকে আমরা x দ্বারা প্রকাশ করি। মূল ভগ্নাংশ কথাটা দ্বারাই বোঝা যাচ্ছে কোনো কিছুর অংশ। তাহলে টোটাল অংশ যদি P হয়, তার অংশ ধরো একটা জিনিস 3 ভাগে ভাগ করা হবে, কেউ পাবে 30%, কেউ পাবে 50%, কেউ পাবে 20%। তাহলে কার কতটুকু অংশ? 100-র মধ্যে একজন 20% পাইলো, তার মানে টোটালের 20 অংশ তার, এটা একটা ভগ্নাংশ। এরকমভাবে চাপকে যদি আমরা 3 ভাগে ভাগ করি তাহলে খেয়াল করো, তাহলে NH3 এর কিছু পরিমাণ চাপ আছে, তারপরে তোমার হচ্ছে PH3 H2 আছে, নাইট্রোজেনের আছে। তাহলে প্রত্যেকের মূল ভগ্নাংশ আকারে যদি আমি প্রকাশ করি তাহলে খেয়াল করো, টোটাল চাপের মধ্যে NH3 এর অংশ হচ্ছে XNH3, P এর অংশ হচ্ছে তোমার কত XN2P, আর H2 এর অংশ কত XH2P। তাহলে এই যে টোটাল অংশটা আমরা ভাগ করে দিলাম এখানে। আচ্ছা, এবার যদি মূল ভগ্নাংশ দিয়েও তুমি প্রকাশ করো তবুও কিন্তু খুব বেশি একটা হেরফের হবে না, যা শুধু মূল ভগ্নাংশ আকারে এখানে লিখে দিলাম আমি। তাহলে XNH3 XN2 এই যে চাপের অংশ, তাহলে সবগুলো টোটাল অংশ করলে কিন্তু আমি টোটাল চাপটা পেয়ে যাব। তো সেটাও আমার কথা না, কথা হচ্ছে গিয়ে এখানে তুমি খেয়াল করো যে উৎপাদ হচ্ছে আমাদের, উৎপাদের সাথে বিক্রিয়ার হারটা কি দেখো তো, সমানুপাতিক সম্পর্ক। আচ্ছা, আর এইখানে তোমার খেয়াল করে দেখো নিচের দিকে আছে কি, নিচের দিকে আছে যে N2 আর হচ্ছে H2। এখন তুমি খেয়াল করে দেখো, যদি এদের উপর তুমি চাপ প্রয়োগ করো, যদি এর উপর চাপ প্রয়োগ করো তাহলে কিন্তু কি হবে বলো তো, এরা সংকুচিত হবে। যদি চাপ প্রয়োগ করি তাহলে কি হবে, এরা সংকুচিত হবে। সংকুচিত হলে তাদের মধ্যে কি ঘনমাত্রা বৃদ্ধি পাবে। যদি ঘনমাত্রা বৃদ্ধি পায় তাহলে অবশ্যই বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে না। যদি বিক্রিয়ার হার বৃদ্ধি পায় তাহলে কি উৎপাদের পরিমাণও কি আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তার মানে আমি বলতে পারতেছি যে এই বিক্রিয়াতে আমি যদি NH2 এবং হচ্ছে H3 এদের উপর চাপ বৃদ্ধি করি, এদের উপর যদি চাপ বৃদ্ধি করি তাহলে আমার NH3 এর ঘনমাত্রা কি হবে, বৃদ্ধি পাবে। তার মানে বিক্রিয়াটা এইদিকে অগ্রসর হবে। ঠিক আছে, NH3 এর পরিমাণটা বৃদ্ধি পাবে। এই হলো আমাদের চাপের প্রভাব গেল। এবার আমরা আলোচনা করব ঘনমাত্রার প্রভাব। তাহলে তাপ বুঝলাম, চাপ বুঝলাম, এবার আমরা ঘনমাত্রার প্রভাব নিয়ে আলোচনা করব। খেয়াল করে দেখো, ঘনমাত্রা ভরক্রিয়া সূত্র মতে কি বলছে, যে কোনো বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক, বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা যদি বৃদ্ধি পায়, অবশ্যই কি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পাইলে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পাইলে কি হবে, বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। তাহলে যদি উল্টাভাবে যদি বলি, তাহলে বিক্রিয়ার হার যদি হ্রাস পায় তাহলে কি হবে, বিক্রিয়ার হার হ্রাস পাইলে সেই বিক্রিয়ার ঘনমাত্রা যদি হ্রাস পায় তাহলে সেই বিক্রিয়ার হারও কি হবে, হ্রাস পাবে। আচ্ছা, তাহলে এটা টোটালি ডিপেন্ডেন্ট করতেছে কার উপর, বিক্রিয়কের ঘনমাত্রার উপর। তুমি যত ঘনমাত্রা বৃদ্ধি করবা তত তোমার উৎপাদ বৃদ্ধি পাবে। এই হলো আমাদের ঘনমাত্রার প্রভাব, চাপের প্রভাব আর হচ্ছে তাপের প্রভাব গেল। এবার নেক্সট আমরা আলোচনা করব তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ায় সক্রিয়ণ শক্তির যে কনসেপ্টটা আছে সেই জিনিসটা, এটা একটু বুঝতে হবে, এটা ইম্পর্টেন্ট আছে। এখন তাহলে খেয়াল করে দেখো, আমরা প্রথমে তাপ উৎপাদী বিক্রিয়া নিয়ে কথাবার্তা বলি। এই বিক্রিয়া নিয়ে কথাবার্তা বলার আগে আমরা একটু সক্রিয়ণ শক্তি কী জিনিস সেটা আবার একটু রিকল করে আসি। তো সক্রিয়ণ শক্তি সম্পর্কে কি বলছিলাম, যে কোনো একটা বিক্রিয়ক যখন বিক্রিয়া অংশগ্রহণ করে, ওই বিক্রিয়কের মধ্যে যে অণুগুলা আছে সেই অণুগুলা সব অণু কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য উপযুক্ততা অর্জন করে না বা উপযুক্ত হয় না। তো কি করে, মনে করো কালকে মানে গত ক্লাসে কি উদাহরণ দিয়েছিলাম, যে 500 অণুর মধ্যে ধরো 10টা অণু তোমার কি সক্রিয়ণ শক্তি লাভ করছে, তাহলে ওই 10টা অণু হচ্ছে তোমার সক্রিয় অণু। বাকি যে 490টা অণু আছে তারা কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করার উপযুক্ত না। তাহলে একটা বিক্রিয়কের মধ্যে যে পরিমাণ অণু একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করে, বিক্রিয়ায় অংশগ্রহণ করার উপযুক্ততা অর্জন করে, তাদেরকে আমরা বলবো সক্রিয় অণু। আর এই শক্তিটার নাম হচ্ছে তোমার সক্রিয়ণ শক্তি। এখন খেয়াল করো, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে। দেখো,
একটা বিক্রিয়ার মধ্যে আমরা যে ডেল এইচ এর মান বের করি, ডেল এইচ এর মানে কি? তাপ উৎপাদী মানে কি? যে বিক্রিয়ায় তোমার বিক্রিয়া সম্পন্ন হওয়ার পর অতিরিক্ত তাপ উৎপন্ন হয় তাকে আমরা বলি তাপ উৎপাদী বিক্রিয়া। আর যে বিক্রিয়া সংগঠিত হওয়ার পর তাপ উৎপাদন করতে তো পারেই না, উল্টো আরও কী করে? তাপ শোষণ করে, বা বিক্রিয়াটা সংগঠিত হওয়ার জন্য তোমার অতিরিক্ত তাপের প্রয়োজন হয়, তো সেই বিক্রিয়াকে আমরা বলি তাপহারী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার মধ্যে তুমি একটা খেয়াল করে দেখো যে এটা হচ্ছে তোমার ইএ হচ্ছে বিক্রিয়ক আর ইবি হচ্ছে তোমার এখানে উৎপাদ। এখন এইখানে এই এক্স, এটা হচ্ছে তোমার ই এক্স হচ্ছে তোমার একটা শক্তির স্তর ই এক্স। এখন তুমি খেয়াল করে দেখো এই বিক্রিয়কের মধ্যে এই যে সক্রিয়ণ শক্তি মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা হচ্ছে ধরো ই এক্স হচ্ছে একটা নির্দিষ্ট শক্তির স্তর। এখন এই বিক্রিয়কের মধ্যে যারা তোমার বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই কি সক্রিয়ণ শক্তিটাকে কি করতে হবে? অর্জন করতে হবে। তাহলে এই সক্রিয়ণ শক্তি অর্জন করলে তাদেরকে আমি কি বলবো? সক্রিয় অণু। তাহলে এই বিক্রিয়কের মধ্যে কিছু অণু এই চূড়াটা অতিক্রম করবে, অতিক্রম করে সে বিক্রিয়া অংশগ্রহণ করবে এবং সে উৎপাদ উৎপন্ন করবে। বোঝা গেল কথাটা? আবারও বলি, এই বিক্রিয়কের মধ্যে কিছু পরিমাণ অণু, এই যে ই এক শক্তির একটা চূড়া আছে, এটা একটা মধ্যবর্তী স্তর বা অন্তর্বর্তী স্তর তুমি বলতে পারো। বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার মধ্যে এটা একটা অন্তর্বর্তী স্তর। এই অন্তর্বর্তী স্তরের মধ্যে একটা শক্তি আছে তোমার ই এক শক্তি। তাহলে এই বিক্রিয়কগুলা এই শক্তিকে অতিক্রম করে, মানে যে সমস্ত অণুগুলা শক্তিটা অতিক্রম করতে পারবে তারাই হচ্ছে সক্রিয়ণ শক্তি সম্পন্ন অণু বা সক্রিয় অণু। তাহলে ই এ এই স্তরটা অতিক্রম করে তোমার উৎপাদে উৎপন্ন হবে। এখন তুমি খেয়াল করে দেখো এই যে ই এক্স আর হচ্ছে ইবি, ই এক্স মাইনাস ই এ, এই যে শক্তির পার্থক্য এটাকে আমরা বলতেছি সক্রিয়ণ শক্তি। তাহলে এদের মধ্যে যে শক্তির পার্থক্য সেটাকে আমরা বলি সক্রিয়ণ শক্তি। তো কিছু সার্টেইন অণু তোমার এই বা কিছু নির্দিষ্ট পরিমাণ অণু এই সক্রিয়ণ শক্তি অর্জন করে উৎপাদ উৎপন্ন করবে। এখন কথা হচ্ছে গিয়ে তোমার যদি বিক্রিয়কর শক্তি উৎপাদের শক্তির তুলনায় বেশি হয় তখনই তোমার কিন্তু তাপ উৎপন্ন হবে। তুমি খেয়াল করে দেখো এইটার থেকে যদি এইটার শক্তি মানে উৎপাদের থেকে যদি বিক্রিয়কের শক্তি বেশি হয় তখন সেই বিক্রিয়ায় তোমার কিন্তু অতিরিক্ত তাপ উৎপন্ন হবে। যদি তাপ উৎপন্ন হয় তখন ডেল এইচ এর মান কী হবে? ডেল এইচ এর মান হবে ঋণাত্মক। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে দেখলাম যে ইএ অর্থাৎ বিক্রিয়কের কিছু পরিমাণ অণু সক্রিয়ণ শক্তি অর্জন করে উৎপাদ উৎপন্ন করছে। এখন এই ই এক্স মাইনাস ইবি এদের মধ্যে যে শক্তির পার্থক্য সেটাকে আমরা বলতেছি সক্রিয়ণ শক্তি। বাকি ডেল এইচ কীভাবে উৎপন্ন হলো? যদি বিক্রিয়কের শক্তির পরিমাণ উৎপাদের শক্তির থেকে বেশি হয়, আবারও বলি বিক্রিয়কের শক্তির পরিমাণ যদি উৎপাদের শক্তি থেকে বেশি হয় তাদের মধ্যে শক্তির যে পার্থক্য হবে অর্থাৎ ই এ মাইনাস ইবি, যদি বিক্রিয়কের শক্তি বেশি হয় তাহলে অবশ্যই কী হবে? এটা ঋণাত্মক হবে। ঋণাত্মক হইলে সেই বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া। এবার চলো কথা বলি তাপহারী বিক্রিয়া নিয়ে। তাপহারী বিক্রিয়া কী জিনিস? যে বিক্রিয়ায় আমার অতিরিক্ত পরিমাণ মানে বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য আমার বাইরে থেকে তাপ দিতে হয় বা তাপ সে প্রকৃতি থেকে শোষণ করে। তাহলে এখন খেয়াল করে দেখো যে ই এ থেকে এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে তোমার উৎপাদ। তাহলে বিক্রিয়কের কিছু সংখ্যক অণু এই চূড়াটা অতিক্রম করে মানে সক্রিয়ণ শক্তি অর্জন করে উৎপাদে উৎপন্ন হয়েছে। এখন ই এক্স মাইনাস ই এ এই শক্তির পার্থক্যটা কি বলছিলাম আমি? সক্রিয়ণ শক্তি। এখন তাহলে দেখো এবার বিক্রিয়কের শক্তির পরিমাণ উৎপাদের শক্তির তুলনায় কম, তাহলে বিক্রিয়কের শক্তি থেকে উৎপাদের শক্তি কম। তাহলে এটা খেয়াল করে দেখো ই এ মাইনাস হচ্ছে তোমার কত? ইবি। এবার যদি এর শক্তিটা এর থেকে বেশি হয়ে থাকে তাহলে কি হবে বলো? এর শক্তি যদি উৎপাদের শক্তি যদি বিক্রিয়কের শক্তির থেকে বেশি হয় তাহলে সেই বিক্রিয়ার ডেল এইচ এর মানটা হবে ধনাত্মক। তাহলে ডেল এইচ এর মান ধনাত্মক হওয়া মানে সেটা হচ্ছে তাপহারী বিক্রিয়া প্রদর্শন করতেছে। আর এটা হচ্ছে বিক্রিয়কের শক্তির পরিমাণ উৎপাদের শক্তির থেকে বেশি, এর জন্য ডেল এইচ এর মান হচ্ছে কি? ঋণাত্মক। তাহলে ঋণাত্মক হইলে সেটা হবে তাপ উৎপাদী আর এটা হবে তোমার তাপহারী বিক্রিয়া। আশা করি বুঝতে পারছো। এখন আমরা সামনের দিকে আগাই, দেখি সামনে কি আছে। আচ্ছা, আমরা এবার বলবো যে রাসায়নিক বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব। গতদিন এই সংঘর্ষ তত্ত্ব নিয়ে কথাবার্তা বলছিলাম যে আর্হেনিয়াসের তত্ত্বটা কীভাবে আসছে বা তিনি একটা সূত্র দিয়েছে, সেটা দিয়ে আমরা অলরেডি ম্যাথও করছি। তো এই সংঘর্ষ তত্ত্বটার মধ্যে 3টা শর্ত আছে। তো এই 3টা শর্তের প্রথম শর্তটা হচ্ছে যে অণু পরমাণু আয়নের মধ্যে সংঘর্ষ হইতে হবে। তো আমরা যেহেতু সংঘর্ষ তত্ত্ব পড়তেছি তাহলে অবশ্যই তো সংঘর্ষ হইতেই হবে। তাহলে প্রথম শর্ত হচ্ছে যে অণু পরমাণু বা আয়নের মধ্যে সংঘর্ষ হইতে হবে। সংঘর্ষ না হইলে এই বিক্রিয়াটা কী হবে না? সংগঠিতই হবে না। তো
তো সংগঠিত সংঘর্ষ অবশ্যই একটি নির্দিষ্ট ন্যূনতম শক্তি সহযোগে হইতে হবে। এখন বিক্রিয়কের মধ্যে যে সংঘর্ষ হবে তাদের মধ্যে যদি শক্তিই না থাকে তাহলে তো একটা বন্ধন ভেঙে অন্য একটা বন্ধন তৈরি হবে না। তাহলে নতুন একটা বন্ধন তৈরি হওয়ার জন্য অবশ্যই সেই শক্তি সহযোগেই আমাকে সংঘর্ষটা হইতে হবে। এবার খেয়াল করে দেখো 3 নাম্বার শর্ত, যে বিক্রিয়ক পদার্থের মধ্যে সংঘর্ষ একটি নির্দিষ্ট দিক বিন্যাস সহযোগে হইতে হবে। এখন সংঘর্ষটা যদি এলোমেলো ভাবে হয় তাহলে তো হইলো না, কোনো একটা নির্দিষ্ট দিকে, অর্থাৎ বিক্রিয়কগুলোর মধ্যে যে সংঘর্ষ হবে তাদের একটা নির্দিষ্ট দিক থাকবে। তো এই জিনিসটাই বলছে যে বিক্রিয়ক পদার্থের মধ্যে একটি নির্দিষ্ট দিক বিন্যাস থাকবে। তো এই 3টা সূত্রকে মানে 3টা শর্তকে সামেশন করে আমাদের কিন্তু আরহেনিয়াসের সমীকরণটা আসছে। তো আরহেনিয়াসের সমীকরণে কি ছিল? আরহেনিয়াসের সমীকরণে ছিল যে বিক্রিয়ার হার ইজ ইকুয়াল টু PZ আর হচ্ছে e⁻⁻⁴RT। তো PZ এই দুইটাকে আমরা একত্রে কি বলতে পারি? A, যেটাকে বলা হয় আরহেনিয়াস ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে এদের পরিচিতি কি? P হচ্ছে স্থানিক দিক বিন্যাস, মানে কোন দিকে সংঘর্ষটা ঘটছে তাদের একটা নির্দিষ্ট দিক থাকবে যেটাকে বলা হয় স্থানিক দিক বিন্যাস। আর জেড হচ্ছে সংঘর্ষের হার, অর্থাৎ কি পরিমাণ অণু তোমার সংঘর্ষে লিপ্ত হয়েছে। টোটাল মনে করো 500 বা 1000 অণু আছে বা 1 লক্ষ অণু আছে, তার মধ্যে ধরো 1 লক্ষের মধ্যে 5000 অণু মনে করো সংঘর্ষে লিপ্ত হয়েছে। তাহলে সংঘর্ষের হার কিভাবে নির্ণয় করব সেটা আমরা মনে করো ভাগ করলে বের হয়ে যাবে। তো সেটা আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে যে আরহেনিয়াসের যে 3টা শর্ত সেই 3টা শর্ত অনুযায়ী কীভাবে সূত্রটা সাজাইছে। তারপরে তোমার ইয়ে হচ্ছে এখানে সক্রিয়ণ শক্তি। তো এখন একটা উদাহরণ দিয়ে বোঝাই তোমাদের, খেয়াল করে দেখো। ধরো A আর B এই দুইটা মনে করো যুক্ত অবস্থায় আছে আর এদিক থেকে তোমার C আসতেছে, তো তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। একটা হচ্ছে ধীরগতি সম্পন্ন সংঘর্ষ আর একটা হচ্ছে দ্রুতগতি সম্পন্ন সংঘর্ষ। তাহলে ধীরগতি সম্পন্ন সংঘর্ষে কি হয়েছে দেখো, এই দুইটা মনে করো AB যুক্ত অবস্থায় আছে, C এসে সংঘর্ষে লিপ্ত হয়েছে, যে এখানে যে কলিজন হয়েছে, সংঘর্ষ হয়েছে। তো সংঘর্ষ হওয়ার পর খেয়াল করে দেখো প্রতিক্রিয়াটা কি হয়েছে, AB আবার আগের দিকে ফেরত আসছে, C তার দিকে সরে গেছে। তাহলে কিন্তু এই Cটা B এর সাথে কিন্তু বন্ধন গঠন করতে পারে নাই, কারণ এখানে ধীর গতি মানে সংঘর্ষ হয়েছে। তোমরা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের কথাই তুমি চিন্তা করো, দুইটা বড় বাসের কথাই চিন্তা করো, একদম আস্তে স্লোলি এসে যদি লাগায় তাহলে কিন্তু কোনো বাসেরই ক্ষতি হবে না, সামান্য একটু গ্লাস টাস হয়তো ভাঙতে পারে, নাও ভাঙতে পারে। খুবই আস্তে যদি মনে করো সংঘর্ষ হয় তো খুব বেশি একটা ক্ষয়ক্ষতি হবে না। বাট সেটাই যদি মনে করো 50 মাইল পার আওয়ার অথবা 40 মাইল পার আওয়ারে মনে করো যদি সংঘর্ষ হয় তখন কি হবে? তখন কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে এবং হতাহতের সম্ভাবনাও থাকবে। তো স্বাভাবিকভাবেই এইখানেও তুমি চিন্তা করে দেখো যে সিটা যখন AB এর সাথে এসে সংঘর্ষে লিপ্ত হয়েছে, এটা ধীরগতি সম্পন্ন সংঘর্ষ। তো এই সংঘর্ষ হওয়ার পর এই সিটা মনে করো A থেকে B কে আলাদা করতে পারে নাই, যার কারণে দুইজনের দিক কিন্তু আলাদা হয়ে গেছে এবং তাদের মধ্যে কিন্তু নতুন বন্ধন গঠিত হয়নি। বাট এটাই যদি তোমার দ্রুতগতি সম্পন্ন সংঘর্ষ হয়, দ্রুতগতি সম্পন্ন সংঘর্ষ হইলে এবার খেয়াল করে দেখো এরা প্রচণ্ড গতিতে এসে সংঘর্ষে লিপ্ত হয়েছে। সংঘর্ষে লিপ্ত হওয়ার পর A থেকে Bটা ছুটে গেছে, ছুটে গিয়ে C এর সাথে নতুন একটা বন্ধন গঠন করছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ধীরগতি সম্পন্ন সংঘর্ষে নতুন বন্ধন গঠন হবে না, আর যদি দ্রুতগতি সম্পন্ন সংঘর্ষ হয় তাহলে অবশ্যই সেইখানে কি হবে? অবশ্যই সেইখানে নতুন বন্ধন গঠন হবে। তাহলে 3টা যে শর্ত ছিল, এই 3টা শর্তের মধ্যে প্রথম শর্তটা হচ্ছে সংঘর্ষ হইতে হবে, হইল সংঘর্ষ, সংগঠিত সংঘর্ষ ন্যূনতম শক্তি সহযোগে। এই ন্যূনতম শক্তি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। ন্যূনতম শক্তি যদি না হয় তাহলে এই যে নতুন বন্ধন কিন্তু গঠন হবে না। ঠিক আছে, আর হচ্ছে নির্দিষ্ট দিক বিন্যাস থাকতে হবে, মানে কোন দিকে সংঘর্ষটা হবে। এই যে দেখো এই দিক থেকে আসছিল, তারপরে যে C এর শক্তি বেশি, C এর দিকে কিন্তু B সহ চলে গেছে, তাহলে একটা দিক আছে, এদের অবশ্যই নির্দিষ্ট দিক বিন্যাস সহযোগে হইতে হবে। এই হলো তোমার 3টা ব্যাখ্যা। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।